বিয়ের আসরে বর যখন কনেকে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে না তোমার ছোট বোনকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই, তখন বধূ সাজে থাকা সেই মেয়েটির মনের অবস্থা কেমন হতে পারে তা শুধু সেই মেয়েটিই জানে। নতুন জীবনের শুরু করতে গিয়ে শুভেচ্ছার বদলে শুনতে হয় নানা কটু কথা। আশেপাশের লোকজন তখন এক মুহূর্তে সিদ্ধান্ত নেয় দোষ মেয়েটির, পরে মেয়েটির দোষ খুঁজতে লেগে পড়ে। এখানে ঠিক এমনটাই ঘটেছে। বিয়ের আসরে সবার সাথে শুদ্ধ সাজকে উপরের কথাটা বলল। এক শ্বাসে কথাটি বলে সাজের মুখের দিকে তাকায় শুদ্ধ। মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সাজ। বলে, মজা করছো তুমি আমার সাথে? শুদ্ধ বুঝতে পারে সাজ ওর কথায় একটুও বিশ্বাস করে না। টিস্যু দিয়ে কপালে ঘাম মুছে বলে, এটাই সত্যি সাজ, আমি সন্ধ্যাকে ভালোবাসি আর সন্ধ্যাও আমাকে ভালোবাসে। আমরা তোমাকে কষ্ট দিতে চাইনি বলে এতদিন কিছু বলিনি, আজ আর না বলে পারলাম না, সরি শ্বাস। শুদ্ধর কথা শুনে শ্বাস সন্ধ্যার দিকে তাকায়। শ্বাস তাকাতে সন্ধ্যা মাথা নিচু করে নেয়। শ্বাস দুপা পিছিয়ে যায়। সন্ধ্যা ছুটে এসে শ্বাসকে ধরতে নিলে শ্বাস ওকে আটকে দেয়। খবরদার, একদম এদিকে আসবি না। তোমরা আমার পিঠে ছুরি না মারলেও পারতে। সন্ধ্যা, তুই চল আমার সাথে। এক মুহূর্ত সন্ধ্যার এমন শান্ত হয়ে থাকা কারো বোধগম্য হচ্ছে না। যার জীবনে এত সুন্দর দিনে একটা বিশ্রী এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে, সে কী করে এতটা শান্ত থাকতে পারে? 30-40 মিনিট পর সাজ আর সন্ধ্যা দুজনেই আসে। সবাই অবাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে। কনে সাজে সন্ধ্যা এসেছে আর একটি সুন্দর শাড়ি পরে সাজ আছে। নাও শুদ্ধ, তোর সন্ধ্যাকে। তুমি তো জানো শুদ্ধ, আমি স্বার্থপর নই। না, আমি নিজের ছোট বোনের ভালোবাসাকে তার থেকে কাটতে পারবো না। আমি আমার ভালোবাসার মানুষের থেকে তার ভালোবাসার মানুষকে কাটতে পারবো না। এসব কথা পরে হবে। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। যেমনভাবে সাজের বিয়ে হবার কথা ছিল ঠিক সেভাবে সন্ধ্যার বিয়ে হয়েছে। কারো মুখ দেখে বোঝার উপায় নেই এখানে কনে বদল হয়েছে। না বরের পরিবারে কারো, না না কনের পরিবারে কারো। দুই পরিবারের লোকদের মুখ দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, মনে ছিল এটা হওয়ার ছিল। সবার হাসি মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সাজ। হাসি মুখে এগিয়ে যায় শুদ্ধ আর সন্ধ্যার দিকে। এগিয়ে মিষ্টি দুজনকে খাইয়ে দেয়। ওদের দুজনকে দেখে একটু অনুতপ্ত মনে হচ্ছে না? সবাই কি সুন্দর আনন্দ করছে। বিদায়ের সময় সন্ধ্যা সাজকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। আপু, পারলে আমাদের ক্ষমা করে দিস। ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তো তোরা করিসনি। তাছাড়া ক্ষমা তো আমার চাওয়ার কথা, আমি তোদের মাঝে এসেছি, তোরা আমাকে ক্ষমা করে দিস। সাজের কথা শুনে শুদ্ধ হাসে। তোমাকে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না সাজ। আমরা তোমার প্রতি কাছে চিরকৃতজ্ঞ থাকব। শুদ্ধের কথা শুনে হালকা হেসে উঠে সাজ। তোমাদের ভালো থেকো, সুখে থেকো। নাও এবার তোমার হাতটা দাও তো শুদ্ধ। কেন দাও, তারপর বলছি। শুদ্ধ সাজের দিকে হাত এগিয়ে দেয়। সাজ এক হাতে শুদ্ধ, অন্য হাতে সন্ধ্যার হাত নিয়ে হাত দুটো মিলিয়ে দেয়। আমার বোনের খেয়াল রাখো। ও সরি, ভুলে গেছিলাম, তোমাদের রাব ম্যারেজ, খেয়াল তো অবশ্যই রাখবে তাই না? চিন্তা করো না, আমি সন্ধ্যার খেয়াল রাখবো, কখনো কষ্ট পেতে দিব না, তাই যেন হয়। সন্ধ্যার বিদায়ের সময় ওর বাবা মা অনেক কাঁদে আর শ্বাস ঠায় দাঁড়িয়েছিল। ওই দিন গাড়িতে ওর থাকার কথা ছিল, যা হলো সব উল্টো। চাইলে শ্বাস যা নিজের তা নিজেই করে নিতে পারত। পেছন থেকে সাজের কাঁধে হাত রাখে টিয়া, সাজের বেস্ট ফ্রেন্ড আর কাজিন। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে ওরা। ভিতরে যাবি না? তা তো যাবো, তুই এখানে কি করছিস? বাড়িতে যাব তাই এলাম। একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করিস? হ্যাঁ কর। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? এ বিয়েতে তুই হ্যাপি তো? কি যে বলিস না তুই, আমার বোনের বিয়ে আজ, আমি খুশি হব না তো কে খুশি হবে? আমি আজ বাড়ি যাব না, তোর সাথে আজ আমি থাকবো, চল ভেতরে চল। কাকি কিছু বলবে না তো? আমার মা তো তোর মায়ের মতো না রে, চল ভেতরে চল। কয়েকদিন বেশ ধকল গেছে, রেস্ট নিবি চল। গভীর একটা দীর্ঘশ্বাস নিয়ে বাড়ির ভিতরে পা রাখে সাজ। সাজের মায়ের রুম থেকে কান্নার আওয়াজ আসছে। সাজ সেদিকে পা বাড়াতে আটকে দিল প্রিয়া। আটকালি কেন? ওনাদের ওনাদের মতো থাকতে দে, ওনাদের কথা কয়েকদিন ভাবা বাদ দে তো, ওরাই তো আমার সব। এবার সরলতা বাদ দে সাজ, অনেক হয়েছে। এই, এদের জন্য তুই ভাবছিস, যারা তোর এত কিছু হবার পরও তোর পাশে না দাঁড়িয়ে সন্ধ্যার বিয়েতে আনন্দ করছে, কতটা স্বার্থপর ওরা? আস্তে করে বল, শুনতে পাবে। শুনুক, আজ ওদের শোনার দিন। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা ওদের হাতে তুলে দিয়ে সবচেয়ে বড় ভুল করছিস তুই। এরা তোকে ওদের মেয়ে না এটিএম মনে করে। আমার মনে হয় কি জানিস সাজ,
আজ যে এত কিছু হলো, সবটা তোর বাবা মা আগে থেকে জানতো। আর সন্ধ্যাও ছোটোবেলা থেকে তোর পছন্দের জিনিস কেড়ে নিয়েছে। তোর তখন দিতি বলে আজও এমন কাণ্ড ঘটালো। তোর জায়গায় আমি হলে এদের মতো সুবিধাবতী লোকদের ছুঁড়ে ফেলে দিতাম। ছি, এমন বাবা মা যেন কারণ হয়। এরা বাবা মা নামের কলঙ্ক। সাজাট সহ্য করতে না পেরে টিয়াকে চড় মেরে দেয়। চুপ কর টিয়া, ওনারা আমার বাবা মা। আমার বাবা মাকে নিয়ে কোনো রকম বাজে কথা আমি সহ্য করব না। টিয়া সাজের কথা শুনে সবাই বাইরে আসে। তুই এদেরকে তোর আপনজন বলিস তাই না? তাহলে আজ বিয়ের আসরে শুদ্ধ যখন তোকে কথাগুলো বললো, তখন কেউ কেন তার প্রতিবাদ করলো না? এমনকি কাকা মানে তোর বাবাও, যেখানে তুই নাকি তার চোখের মনে, সেও কিছু বলল না, ঠায় দাঁড়িয়েছিল। পরে শুদ্ধর বাবার সাথে সে কি হাসি, এই নাকি আবার বাবা। আর কতদিন চোখে কালো কাপড় বেঁধে রাখবি সাজ? এবার তো কালো কাপড়টা সরিয়ে পৃথিবীতে থাক। এবার তো নিজের কথা ভাব। আজ প্রমাণ হয়ে গেল এই পৃথিবীর কেউ কারো নেই, এমনকি নিজের জন্মদাতা বাবা আর জন্মদাত্রী মাও নাই। চুপ কর টিয়ে, চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না। শুদ্ধের কথা যখন সহ্য করতে পেরেছিস, তখন আমার কথাও তোকে সহ্য করতে হবে। প্লিজ সাজ, সবটা বুঝে অবুঝের মতো থাকিস না। যে তোর জন্য ভাবে তুই তার জন্য ভাব। সাজ কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মানব জীবন বড়ই অদ্ভুত। মানবজাতি কিশোরকালে যৌবনকালে মরীচিকার পিছনে ছুটে, আর জীবনের শেষ ধাপে এসে বুঝতে পারে তারা এতকাল কী ভুল করছে। যদি আগে বুঝতে পারতো তাহলে হয়তো জীবনটা আরও সুন্দর হতো। সাজের রুম থেকে কান্নার আওয়াজ আসছে, আর টিয়া মুখ ফুটে হাসছে। কে কার ভালো চায় আর কে কার ক্ষতি চায় তা বোঝাই মুশকিল। বধূ বরণ করে বেশ বড় আয়োজন করা হয়েছে শুদ্ধদের বাড়িতে। সন্ধ্যাকে বেশ আদর করে বরণ করছে শুদ্ধর মা। তিনি আগে থেকে চাইতেন সন্ধ্যা যেন তার পুত্রবধূ হয়, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। এবার তার মনের স্বাদ পূর্ণ হচ্ছে। নতুন বউয়ের মুখ দেখে তিনি গলার হার, হাতের বালা, কোমরে বিছা আংটি পরিয়ে দিচ্ছেন, সবগুলো সোনার। আত্মীয়দের মধ্যে কয়েকজন কানাঘুষো করছে। বিয়ে করতে গেল যে মেয়েকে, আবার বিয়ে করে নিয়ে এলো সে মেয়ে এর ছোট বোনকে। কি কাণ্ড বাপু! আমার মনে হয় সেই মেয়ের কোনো দোষ আছে, না হলে এমনটা হবে কেন? আমি তো শুনছি 1 বছর আগেই নাকি শুদ্ধর সাথে সেই মেয়ের আংটি বদল হয়ে গেছিল। দেখো, মেয়ে হয়তো অন্য কোনো নাগর জুটিয়েছে, তাই মেয়ের বাবা মা ছোটো মেয়েকে গছিয়ে দিয়েছে। আমার কিন্তু অন্য কিছু মনে হয়। তোমার আবার কি মনে হচ্ছে? শুদ্ধর মাকে দেখে মনে হয় এই বউকে পেয়ে সে খুব খুশি, যেন এই মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল। এদের কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছে না। দেখি কি হয়। দূর থেকে নিজের মায়ের এসব কাণ্ড দেখে ভুরু কুচকে তাকিয়েছে নম্রতা। নম্রতা শুদ্ধের ছোট বোন। বিয়ের আসরে অমন বিশ্রীকাণ্ড ঘটার পর ও বাড়ি চলে আসে। মাকে সবটা জানায়, কিন্তু ওর মা সবটা শুনে খুশি হয়। মা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সবটা আগে থেকে জানতে। জানতাম তো। আমি তো নিজেই চাইতাম সন্ধ্যা আমার শুদ্ধের বউ হয়ে আসুক, কিন্তু তোর দাদির জন্য তো সাজের সাথে শুদ্ধর আংটি বদল করতে হলো। মা, তুমি একজন মা হয়ে এমনটা কি করে করতে পারো? আমি কিছু করিনি। জেনে শুনে নিজের ছেলেকে কষ্ট দিতে পারবো না, তাই বলে এসব বিয়ের আসরে না করলেই কি চাল ছিল না? এ কথাগুলো তো বিয়ের ডেট ফিক্সড হবার আগে বলতে পারতে। দেখ নম্র, তোর এত কথার উত্তর দিতে পারবো না। যা তো এখান থেকে, আমার বৌমা আসবে, অনেক কাজ আছে। নম্রতা আর কিছু না বলে চলে যায়। বিরক্ত লাগে ওর বাবা মা আর ভাইয়ের প্রতি। শুদ্ধর ডাকে ধ্যান ভাঙে। নম্র, সন্ধ্যাকে নিয়ে ঘরে যা, ও অনেক টায়ার্ড। নম্র বেশ কড়া গলায় বলে, তোর ভালোবাসার বউকে তুই নিয়ে যা, এর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। একটা কথা সবাইকে বলে দিচ্ছি, এই মেয়েটার ব্যাপারে কোনো কথা আমাকে বলতে আসবে না। নম্র, কি বলছিস তুই এসব? ও তোর ভাবি, ভাবি মাই ফুড। একে তো আমি মানুষ বলেই মনে করি না। নম্রতার কথায় সবাই অবাক হয়ে যায়। যে মেয়েটা ভাইয়ের বিয়ে নিয়ে এত এক্সাইটেড ছিল, সে আজ এমন কথা বলছে। সন্ধ্যার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তা দেখে শুদ্ধর মা পুরো তেলে বেগুনে জ্বলে ওঠে। নম্রতাকে মারতে তেড়ে আসে, কিন্তু শুদ্ধর বাবা আটকে দেয়। দরজার ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ এখনও আসছে। সাজের বাবা মায়ের যেন কোনো হেলদোল নেই। ওনাদের বড় মেয়ে সাজের বিয়ে ভেঙে গেছে, বরের সাথে ছোট বোনের বিয়ে হয়ে গেছে। মেয়েটার এমন মানসিক অবস্থা, কিন্তু বাবা মা একটা বারও কথা বললো না। এমনকি মেয়েটা খেলো কি না তাও জিজ্ঞাসা করলো না। হায় রে জীবন! একটা মেয়ে বড় হওয়ার পর সবচেয়ে কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড হয় তার মা। কিন্তু এখানে যে দুজন মায়ের কথা বলা হয়েছে, তাদের মধ্যে একজনও তার মেয়ের বন্ধু হতে পারেনি। সাজের ফোন হাতে নিয়ে ডাটা কানেকশন অন করে টিয়া। কিছু মেসেজ আর একটা মেইল এসেছে। মেসেজগুলো একই নম্বর থেকে এসেছে। মেইল ওপেন করে
তা পড়তে টিয়ার মুখে হাসি ফুটে। দেখে মনে হয় তা যেন বিশ্বজয়ের হাসি। টিয়া ওর পরিচয় দিয়ে নাম্বারে মেসেজে সেন্ড করে। সাথে সাথে একটা রিপ্লাই এসে মেসেজ। আর তার কিছুক্ষণ পরে সেই নাম্বার থেকে ফোন। আপনি যে মেলটা সেন্ড করছেন তা কতদিনে কার্যকর হবে? চাইলে 2-3 দিনের মধ্যে কার্যকর হবে। আপনি সব ব্যবস্থা করুন, কাজ হয়ে যাবে। এটা আমি আপনাকে কনফার্ম করছি। ওকে। ফোন রেখে টিয়া একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। তোর জন্য নতুন কিছু অপেক্ষা করছে রে। কার নিয়তে কী থাকে তা কারো বোঝার সাধ্য নেই। ঘরের মেঝেতে নানা রকম জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। সাজ কিছু জিনিসগুলো বারবার ছুঁয়ে দিচ্ছে। এগুলো শুদ্ধের স্মৃতি। সাজের চোখে শুদ্ধের সাথে কাটানো দিনগুলো ভেসে ওঠে। কত না সুন্দর ছিল সেই দিনগুলো। এই কালো জামদানি শাড়িতে তোমাকে খুব সুন্দর মানিয়েছে সাজ। দেখে হাতটা দাও তো। কেন? আগে দাও তারপর বলছি। সাজ হাতের আঙুল দিলে ওর হাতের করে আঙুলে একটু নখ কামড় দিয়ে কেটে দেয়। এটা কি করলে? ছোটবেলায় যখন নতুন জামা পরতাম মা তখন এভাবে নখ কেটে দিতে বলতো। নজর কেটে দিলাম। আর কারোর নজর লাগে, তাই আমি তোমার নজর কেটে দিলাম। আর এবার কারো নজর লাগবে না। সাজ তখন লজ্জারাঙা দৃষ্টিতে শুদ্ধকে দেখেছিল। দরজা ধাক্কানো আওয়াজে ধ্যান ভাঙে সাজের। দরজার ওপাশ থেকে টিয়ার গলা শোনা যাচ্ছে। সাজ ওপেন দ্য ডোর। সাজ দরজা খুলে দেয়। ঘরে ঢুকে মেঝেতে দেখে অনেক জিনিস ছড়িয়ে আছে। টিয়া ভুরু কুচকে জিজ্ঞাসা করলে, এগুলো কি নেক্সট প্ল্যান কি? বলছি বাইরে চল। কালো জামদানি শাড়িটায় সব জিনিস বেঁধে টিয়া হাতে দেয়। এগুলো দিয়ে আমি কি করব? বাইরে নিয়ে যা, আমি আসছি। টিয়াকে বাইরে পাঠিয়ে দিয়ে রান্নাঘর থেকে কেরোসিন আর দেশলাই নিয়ে বাইরে আসে সাজ। সাজের হাতে এসব দেখে সবটা বুঝতে পারে। শাড়ির ক্যানেরে পুরো কেরোসিন ঢেলে দেয়। দেশলাই দিয়ে একটা কাঠি জ্বলতে। এখন যে কাজটা করলি তাতে যে আমি কতটা খুশি হয়েছি তা তোকে বলে বোঝাতে পারবো না। সামনে অনেকটা পথ তোকে চলতে হবে। তৈরি কর নিজেকে। তুই থাকবি তো আমার পাশে? আমি সারা জীবন তোর পাশে আসি তোর ছায়া হয়ে। তোর মতো বন্ধু যেন সবাই পাই। সবার কথা বাদ দিয়ে নিজের কথা ভাব। খাবি চল। কাল থেকে কিছু খাস নে, চল। বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে বাড়ির ভেতরের কথা শুনে থমকে যায় সাজ। নিজেকে ঠিক রাখতে পারছে না। ওখানেই বসে আছে। আমি এটাই চাইছিলাম সাজ। এবার আমার কাজটা অনেক সহজ হয়ে গেল। অল দ্য বেস্ট মাই ফ্রেন্ড। বাড়ির নতুন সদস্য সবার জন্য চা করছে, কিন্তু তাতে চিনির বদলে লবণ। শাশুড়ির হাতে চায়ের কাপ দিয়ে পাশে দাঁড়িয়ে নতুন বউ। কাপে চুমুক দিয়ে চোখ কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। না পারছে গিলতে, না পারছে উগড়াতে। বাকি সবারই একই অবস্থা। নতুন বউ তাই মুখ ফুটে কেউ কিছু বলতেই পারছে না। কিন্তু সন্ধ্যা সবার মুখ দেখে কিছু একটা হয়েছে তা বুঝতে পারছে। এর মাঝে নম্রতা সে কাপের পুরো চা সন্ধ্যার মুখে ছুঁড়ে দেয়। উপস্থিত সবাই স্তব্ধ। নম্রতা প্রচণ্ড জেদি আর সবার উপর রেগে আছে, কিন্তু তাই বলে এমন কিছু করবে তা কেউ আশা রাখেনি। নম্র, কী করছিস তুই এটা? মায়ের এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে হেসে উত্তর দেয়, শুকরিয়া করো গরম চা দেয়নি। আর তোমার স্বাদের বৌমাকে বলে দাও তার হাতে এক ফোঁটা পানিও খাবার ইচ্ছে আমার নেই। আর হ্যাঁ, চায়ে যে চিনি দিয়ে তৈরি করতে হয় তা তার কানে একটু ঢুকিয়ে দাও। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। ওয়েল ইউর ওন মেশিন। রমলতা চলে গেলে শুদ্ধের মা সন্ধ্যার কাছে যায়। তুই ওর কথায় কিছু মনে করিস না মা। না মা, আমি কিছু মনে করিনি। আজ আমার ওপর রেগে আছে, কাল ঠিক রাগ পড়ে যাবে। লক্ষ্মী মা আমার, তুমি গিয়ে শুদ্ধকে ডেকে নিয়ে এসো। ভাগ্যে শুদ্ধ আর সন্ধ্যা ঠিক সময় সব বলে দিয়েছিল, নাহলে কি যে হতো। সাজের মা আমার, আমরা কি কাজটা ঠিক করলাম? সাজ যদি জানতে পারে আমাদের খারাপ ভাবে। ও কিছু জানতে পারবে না। আর জানলেও বা কী বা করতে পারবে? তাছাড়া ও করতে পারেই বা কি? সারা জীবন তো শুধু লেখাপড়া, ঘরকন্নার কাজ আর বছর চারেক হলো চাকরি, এই তো। আমাদের অন্তত সাজের বিয়ে সাজার আগে সন্ধ্যার সত্যিটা বলা উচিত ছিল। বেচারি কতই না কষ্ট পেল। রাখো তো তোমার কষ্ট। বিয়ে ভেঙেছে, বিধবতা হয়নি, কপালে থাকলে বিয়ে করতে পারবে। সন্ধ্যা শুদ্ধকে ভালোবাসে। তা তো আমার শুদ্ধর সাথে সন্ধ্যার বিয়েতে রাজি হয়েছে। শুধু সন্ধ্যা কেন, শুদ্ধও তো সন্ধ্যাকে ভালোবাসে। একটা কথা মনে রেখো, আমরা কোনো ভুল করিনি। আর সাজকে বলে দিও পরের মাস থেকে যেন সংসার খরচের টাকা যেন বেশি দেয়। এই বাজারে ও যা দেয় তাতে হয় না। তুমি শুধু সন্ধ্যার কথাই ভাববে, সাজের কথা ভাবলে না। একথা তুমি বললে পারলে। ওকে যে খাইয়ে পড়িয়ে এত বড় করলাম তা কিছু না। ওকে যে জন্মের পর লবণ খাইয়ে মেরে ফেলিনি, ওই ওর ভাগ্য। মুখ পুরি জন্ম নিতে না নিতেই আমার বাবা মাকে খেয়ে নিয়েছে। ওকে যে বাঁচিয়ে রেখেছি, এটাই বাপ বেটিতে শুক্রিয়া করো।
বাবা মায়ের এমন কথা শুনে সাজের মুখ স্তব্ধ হয়ে গেছে। ওর সমস্ত ভাবনা চিন্তা এলোমেলো হয়ে গেছে। টিয়ে সাজের মুখের দিকে তাকিয়েছে, বুক ফেটে কান্না আসে ওর। ছোটবেলা থেকে সাজের সাথে ওর ছায়া হয়ে রয়ে গেছে। সাজের মা যখন রেগে গিয়ে সাজকে খেতে দিত না, তখন টিয়া ওর ভাগের খাবার সাজের সঙ্গে ভাগ করে নিত। যখন সারা রাত ঘরের বাইরে রেখে ঘরে দৌড় দিয়ে দিত, তখন টিয়া ওর সাথে ঘরের বাইরে থাকতো। টিয়ার এমন কর্মকাণ্ড নিয়ে ওর মায়ের কোনো সমস্যা না থাকলেও সাজের মায়ের বেশ সমস্যা নিল। তিনি সাজের প্রতি অন্যায়ের এত আদর, এত খেয়াল কিছুতেই সহ্য করতে পারতেন না। সাজের জন্মের ৭ দিন ওর নানা নানি ওকে দেখতে এসেছিল। তখন তারা অ্যাক্সিডেন্টে সাজের তাড়া হয়ে যায়। সেই থেকে সাজের মা এটা মনে নিয়ে বসে আছেন যে তার বাবা মা মৃত্যুর কারণে সাজ ও অপয়া অলক্ষ্মী। সেদিন থেকে শিশু সাজকে দুধ খাওয়ানো বন্ধ করে দেয়। ক্ষুধা পেলে সাজ কাঁদত, কিন্তু ওর মা ফিরেও তাকাতো না। তখন টিয়ার মা সাজকে দুধ দিত। এটা সাজের মা কিছুই সহ্য করতে পারত না। কয়েকবার তো সাজকে মারতে গেছিল, কিন্তু প্রতিবারে সে কাজে সে ব্যর্থ হয়। সবাই ওর মা থেকে ওকে দূরে রাখত। টিয়া আর ওর মায়ের সাথে সাজের এত সখ্যতা সহ্য করতে না পেরে সাজের মা সংসার হারিয়ে আলাদা শুরু করে। আর তারপর থেকে শুরু হয় সাজের প্রতি অমানবিক অত্যাচার। ঠিক মতো খেতে দিত না, ঘুমাতে দিত না, সারাদিন কাজ করাতো, স্কুলে যেতে দিত না, পড়তেও দিত না। তাও বহু কষ্টে সাজ এত লেখাপড়া করেছে, এত কিছু পরে সাজ মুখ ফুটে কিছু বলতেই পারতো না। হাসি মুখটা সবাই মেনে নিত। কেউ কিছু বললে বলতো, উনি আমার মা, আমি ওনার কথায় অবাধ্য হতে পারবো না, আমি ওনাকে অনেক ভালোবাসি। একটা সময় সাজের বাবা ওর থেকে মুখ ফিরিয়ে নেয়। লেখাপড়ার কোনো খরচ দিত না, টিউশনি করিয়ে আর উপবৃত্তির টাকা দিয়ে নিজের লেখাপড়া চালিয়েছে। অবশ্য তা থেকে অনেকটা টাকা ওর মায়ের হাতে তুলে দিতে হয়েছে। টাকা না দিলে ২ বেলা ৩ বেলা খাও, ২ বেলা খাওয়া বন্ধ। কিন্তু সন্ধ্যার ক্ষেত্রে হয়েছে পুরো উল্টো। সাজ যতটা কষ্ট তার চেয়ে ১১০ গুণ বেশি সুখ সন্ধ্যা পেয়েছে। ওকে কখনো বুঝতেই দেওয়া হয়নি কষ্টকেই। যথেষ্ট আদরে ওকে বড় করা হয়েছে। ১ গ্লাস পানি নিজ হাতে গড়িয়ে খেতে হয়নি। কথায় আছে না, অবাকা যেদিকে তাকায় সেদিকে সাগর শুকিয়ে যায়। এখানে সাজের অবস্থা সেই। ওর শ্বাস ভিতরে চলে। কেন যাব? ওখানে কেউ আমাকে চায় না। আমি কখনো কাউকে সুখী রাখতে পারিনি। যেখানেই গেছি সেখানেই কষ্ট নিয়ে গেছি। বেঁচে থেকে কী হবে আমার? সবাই কষ্ট পাবে আমার জন্য। পাবে বলছি, কেন পাচ্ছে তো। সবার কষ্টের জন্য, তোর নয়। তোর থেকে যদি কেউ কষ্ট পায়, সেটা হলো সমস্যা। তোকে আমি আগেও বলছি, অন্ধের মতো কাউকে ভরসা করিস না। যাদের ভরসা করবি তারাই তোর পিঠে ছুরি মারবে। যেমন তোর বাবা মা সন্ধ্যা আর শুদ্ধ। এত ভালোবাসা দিলি এদের, কিন্তু কোনো লাভ হলো না। সন্ধ্যা তো জানতো তুই শুদ্ধকে ভালোবাসিস, তাহলে ও এমনটা করলো কেন? আমি আর কিছু ভাবতে চাই না। তোকে আর কিছু ভাবতে হবে না। যা ভাবার সব আমি ভেবে নিয়েছি। কী ভেবেছিস বল? আগে তার আগে বল, আমার উপর তোর ভরসা আছে? হুম। আগে আমাকে কথা দে, আমি যা বলবো তুই কোনো প্রশ্ন ছাড়া মেনে নিবি। আচ্ছা। নতুন বর বউকে নিয়ে বসার ঘরে আড্ডার আসর জমানো হয়েছে। সবাই গোল হয়ে আছে। নম্রতা জোর করে আনা হয়েছে। কাজিনদের একের পর এক প্রশ্নে শুদ্ধ আর সন্ধ্যা নাজেহাল অবস্থা। তা মিস্টার বর, সন্ধ্যার সাথে আপনার প্রেম কাহিনীটা একটু বলুন, আমরা শুনি। সন্ধ্যা প্রথম দেখাতে আমার চোখ আটকে দিয়ে গিয়েছিল, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তারপর কথা, পরে ভালো লাগা, থেকে ভালোবাসা, আর এখন বিয়ে। আত্মা শুদ্ধ, তোর লাভ এট ফার্স্ট সাইট কয়বার হয় রে? এক কাজিনের এমন প্রশ্নে পুরো হাসির রোল পড়ে যায়। লজ্জায় মাথা নিচু করে শুদ্ধ সন্ধ্যা দুজনে। এরপর এক একজন এক একজন রকমের খোঁচা দেওয়া শুরু হয়। শুদ্ধ আর সন্ধ্যা চাইলেও ওখান থেকে বের হতে পারে না। ভাই শুদ্ধ, তোকে দেখলে বোঝা যায় না তুই এত চালু। একসাথে ২ বোনকে নাচালি, কীভাবে কী করলি? একটা টিক্স তো আমাদেরকেও একটু বল। আমি ভাবছি অন্য কথা। সন্ধ্যা মানে আমাদের ভাবি কীভাবে বললো নিজের হবু দুলাভাইয়ের সাথে এমনটা করতে? ও তো জানতো সাজ আর শুদ্ধের কথা। তুই ঠিক বলছিস, বিয়ে করলে আমি সাজের মতো নিঃস্বার্থ মেয়েকে বিয়ে করব। কানে ইয়ারফোন নিয়ে হাসছে টিয়া, প্রাণ খোলা হাসি। সাজ পাশে বসে শুধু দেখছে, কিছু বুঝতে পারছে না। সাজরে, আগামীকাল তো স্বাধীনতা দিবস। কথা শেষ করে আবারও সেই হাসি। আরে, আগের সাজে হবে না, নতুন করে সাজা। আর একমাত্র ছেলের বউভাত বলে কথা, এমনভাবে সাজাও যেন আগামী ২০ বছর সবার মনে থাকে। শুদ্ধের মা বেশ ব্যস্ত আজ। ছেলের বউভাত বলে কথা, সারা বাড়ির লোকজন ভরপুর। লোকজনে না নানান রকমের কথা, কিন্তু শুদ্ধের মা বেশ কৌশলে তাই এড়িয়ে গেছে। গত রাতে কাজিনদের আড্ডার পর শুদ্ধকে আর দেখা যায়নি। সন্ধ্যাও বেশ এড়িয়ে চলছে। সাজের মা সাজের সামনে দাঁড়িয়ে আছে, আর সাজের পাশে দাঁড়িয়েছে টিয়া।
সবার মুখে থমথমে। টাকাগুলো দে, সন্ধ্যার জন্য কিছু কিনতে হবে। আমি সত্যি বলছি আমার কাছে কোনো টাকা নেই। তাহলে কার্ড বা বিকাশ থেকে তুলে দে। বিকাশের সব টাকা চুরি হয়ে গেছে আর কার্ড কোথাও খুঁজে পাচ্ছি না। মিথ্যে বলার জায়গা এটা না। তুই টাকা দিবি কিনা তাই বল। কতবার বলবো টাকা নেই? কাকিমা স্বাস্থ্য বলছে ওর কাছে টাকা নেই, তাও এমন করছো কেন? দেখ টিয়া, আমাদের মা মেয়ের মাঝে তুই কোনো কথা বলবি না। একথা বলতে তোমার জিহ্বা একটু কাঁপলো না কাকিমা? মা মেয়ে, কোনোদিন ওকে মেয়ের ভালোবাসা দিয়েছে? দিবে কি করে? নিজের বুকের দুধ তো দিতে না, আর ভালোবাসা তো দূরের কথা। যাও তো এখান থেকে। সন্ধ্যা তো তোমার মেয়ে, তাহলে ওর জন্য এই অপয়া মেয়েটার কাছে টাকা চাইছো কেন? কাকিমা, এই মেয়ের কাছ থেকে দূরে থাকো। তোমার মেয়ের নতুন সংসারে যদি এই অপয়া মেয়েটার নজর লাগে, কিন্তু কারো জন্য ভালো হবে না। টিয়ের এমন টিজ দেওয়ার কথা সাজের মায়ের সহ্য হলো না। রাগে গজগজ করতে করতে চলে যান। সাজ ছোট ছোট চোখ করে কোমরে হাত দিয়ে টিয়ার দিকে তাকিয়েছে। সাজের চোখ পড়তে টিয়া হাসি থামিয়ে দেয়। সাজ আজকে কখনোই টিয়ার কাজে কোনো আগামাথা খুঁজে পেত না, কিন্তু দিন শেষে দেখা যেত ও যা করেছে তা কারো ভালোর জন্যই করছে। তবে টিয়ার পেট থেকে কথা বের করা খুব কঠিন। দুই বান্ধবীর জুটি এমনই হয়, একজন সরল হলে অন্যজন জটিল, একজন মনের দিক থেকে নরম তো অন্যজন শক্ত, তবে দুজন দুজনকে ছাড়া চলে না। টিয়া হাসি থামিয়ে রুমের দরজা আটকে দেয়, আর তারপর সাজের হাতে ওর মোবাইলটা দেয় আর বলে, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস আমি যা বলবো তুই কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিবি। হ্যাঁ, আমার সবটা মনে আছে। তার আগে প্লিজ বলবি দরজা কেন বন্ধ করলে? বন্ধ করছি কারণ এখন আমি যা বলবো আমি চাই না এসব কথা তুই আর আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানুক। কী কথা? গত পরশুদিন তোর ফোনে একটা মেইল আসে আর একটা নাম্বার থেকে কয়েকটা মেসেজ আছে। তোকে না জানিয়ে মেইল আর মেসেজের রিপ্লাই দিয়ে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি তোর পারমিশন ছাড়া তোর জীবনে একটা বড় কাজ করে ফেলছি। আমার আর জীবন, এটা জীবন না রে, একটা খেলার মাঠ। যে যেমন পারছে তেমন খেলা খেলছে এই মাঠে। তুই মেইল আর মেসেজগুলো চেক কর। ফোন নিয়ে মেইল আর মেসেজ চেক করে বসে পড়েছিস। নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে টিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তোর কাছে আমার ঋণের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে টিয়া। আমি নিজেই চাইছিলাম সব কিছু থেকে সরে যেতে, কিন্তু তোর হাত ধরে যে এত বড় একটা সুযোগ আমার পায়ের কাছে আসবে আমি তা ভাবতে পারিনি। তোর মুভ অন করার সময় হয়ে গেছে শ্বাস। এতদিন অন্যের জন্য ভেবেছিস, এবার তুই নিজের জন্য ভাব আর নিজের জন্য বাঁচবি। তাই করব। এ শহর থেকে আমি কিছু করতে পারবো না। এখানে থাকলে পিছুটান কখনো আমাকে সামনে এগোতে দিবে না। আজ রাতেই আমরা সিলেটের জন্য রওনা হচ্ছি। আমরা মানে তুই, আমি আর মা। কি মনে করছিস তুই আমাকে? তোকে আমরা একা যেতে দেবো? আমিও অফিস থেকে ট্রান্সফার নিয়েছি। আমাদের কোম্পানি একটা ব্রাঞ্চ সিলেটে আছে, আর আমাকে প্রমোশন দিয়ে ট্রান্সফার করা হচ্ছে। ওখানে একটা ফ্ল্যাট আর গাড়ি দিবে। আজ থেকে আমরা একসাথে থাকছি সিলেটে। সেদিন রাত্রে সাজের কাছে একটা ট্রান্সফারের মেল আসে। বিয়ের জন্য ছুটি নেওয়ায় ওর কাছে ফোন না দিয়ে অফিস থেকে মেসেজ দেয়। সাজের ট্রান্সফার সিলেটে করা হয়। মেল দেখে টিয়ার মাথায় বুদ্ধি সবুজ বাতি জ্বলে ওঠে। ও সেই নাম্বারে ফোন দেয়। নাম্বারটা ছিল কোম্পানি এমডি। এমডি আর টিয়া আগের থেকে একে অপরকে চিনত। টিয়া সাজের কথা খুলে বলে, আর বলে যাতে তাড়াতাড়ি সম্ভব সাজের ট্রান্সফারের কার্যকর করা হয়। তিনি তাতে রাজি হয়ে 2 দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা করে দেন। টিয়া চেয়েছে সাজকে এসব থেকে নোংরা মানুষদের থেকে দূরে রাখতে, তাই যখন মেল পায় সবটা নিজ দায়িত্বে সামলায়। বিয়ের ওই ঘটনার পর টিয়া মনে মনে ঠিক করে নিয়েছিল সাজকে ওর সাথে সিলেটে নিয়ে যাবে, তাতে সাজ রাজি হোক বা না হোক। সাজের নিয়তি হয়তো এটাই ছিল, তাই টিয়ের সাথে ও সিলেট ট্রান্সফার হয়েছে। তাড়াতাড়ি সব প্যাকিং শেষ করে নেয়। এ বাড়ি থেকে সবাই যখন সন্ধ্যার বউপথে যাবে, আমরা তার কিছুক্ষণ পর রওনা হব। সবাই জানে আমি সিলেটে যাব, কিন্তু কাউকে এটা জানতে যাওয়া যাবে না তুই সিলেটে যাচ্ছিস। একবার ও বাড়িতে যাব। তুই প্লিজ টিয়া, শেষবারের মতো। আচ্ছা, তাহলে আমরা রেডি হয়ে একেবারে বেরোবো। ও বাড়ি থেকে বের হয়ে সোজা সিলেট। আচ্ছা। নীল বেনারসে ভারী মেকআপ আর সোনার গহনায় সাজানো হয়েছে সন্ধ্যাকে। ও শাশুড়ি সে কাজলের টিকা দিয়ে গেছে, যাতে কারোর নজর না লাগে। শুদ্ধত্ব সন্ধ্যার দিক থেকে চোখ ফেরাতেই পাচ্ছে না। সাজকে এ বাড়িতে দেখে অনেকেই চমকে যায়। কারো ধারণাই ছিল না সাজ আসবে, আর ওর বাবা মা ওকে আসার জন্য বলেনি। টিয়া সাজের জন্য একটা নতুন কালো জামদানি শাড়ি এনেছে। সাজ সেটাই পরেছে। কালো চুল, বড় টানা টানা চোখ, চিকন করে কাজল, কোমর অব্দি চুল ছাড়ানো। অনুষ্ঠানে সব ছেলের চোখ আটকে গেছে। কারো দিকে না থেকে সাজ সোজা সন্ধ্যার কাছে যায়। সাজকে সন্ধ্যার কাছে যেতে দেখে শুদ্ধের মা যেন উড়ে এসে ওদের পাশে দাঁড়ায়। কুশলাদি জিজ্ঞাসা করে হাতের রিং ফিঙ্গার থেকে আংটি বদলে আংটিটা খুলে শুদ্ধের হাতে দেন। নাও, এটা সন্ধ্যাকে পরিয়ে দাও। শুদ্ধের মা বলে ওঠে,
আমার ছেলের বউ সেকেন্ড হ্যান্ড জিনিস পরবে না। সাজ হেসে বলে, আপনার ছেলের বউ তো সেকেন্ড হ্যান্ড জিনিসের পাশেই দাঁড়িয়ে আছে, ভবিষ্যৎ সেটা নিয়ে সংসার করবে। তাহলে সামান্য আংটির কী দোষ? এটা আমার বৌমা ব্যবহার করতে পারবে। সাজের কথা টিয়াসহ আরও কয়েকজন সিটি বাজায়। অনেকে মাথা নিচু হয়ে যায়। সাজ স্টেজ থেকে চোখ বুলিয়ে সবাইকে দেখছে। একটা গভীর দীর্ঘশ্বাস নিয়ে ওর বাবা মার কাছে যাচ্ছে। আজ থেকে মনে করবে তোমাদের বড় মেয়ে মরে গেছে। ভুলে যাও কোনো দিন আমি তোমাদের জীবনে ছিলাম, আর আমিও ভুলে যাবো যে তোমরা কোনো দিন আমার জীবনে ছিলে। তোমাদের মাসিক খরচ ঠিক সময় মতো তোমাদের দরজায় পৌঁছে যাবে। জানি আমাকে কোনো দিন এটিএম ছাড়া মেয়ে বলে মনে করেনি। যদি কোনো দিন মেয়ে বলে মনে হয় বা না হয়, আমাকে খুঁজতে যেও না, আসছি। সেদিন বিয়ের আসর থেকে সাজ মাথা নিচু করে গিয়েছিল। আজ এখান থেকে মাথায় উঁচু করে বেরোবে। আজ টিয়া ওর পাশে ছিল বলে সেদিনও পাশে ছিল। চোখ মুখ মুছে গাড়িতে উঠে সাজ শহরে কোলাহল বেরিয়ে নিজ গতিতে গাড়ি চলতে থাকে। গাড়ির জানলা খুলে টিয়ে দেয়, আজ থেকে তুই স্বাধীন সাজ, উপভোগ করে নিজের এই নতুন জীবনকে। জানলা থেকে মাথা বের করে গভীর শ্বাস নেয় শ্বাস। নিজেকে আজ মুক্ত পাখি মনে হচ্ছে। রাতে বুক ছেড়ে আস্তে আস্তে মুখ বের করে সূর্য। সাজের জীবনে নতুন সূর্য উঠেছে, যে জীবনে নেই কোনো বাধা, নেই কোনো পিছুটান। কেটে গেছে 25 বছর। সিলেট যাবার 3 বছর পর টিয়া আর ওর মায়ের জোড়াজড়িতে বিয়ে করে সাজ। মানুষটা বড় ভালো। সাজের সবটা জেনে বিয়ে করেছে ওকে। এমন মানুষ পৃথিবীতে আছে বলে আজও পৃথিবীটা এত সুন্দর। এক ছেলে, ওদের 20 বছর বয়স। টিয়াও বিয়ে করছে, ওর মেয়ের বয়স 18। সন্ধ্যার 2 মেয়ে। বড় মেয়ের নাম ছায়া, 23, আর ছোট মেয়ের নাম মায়া, বয়স 20। এতগুলো বছর মাত্র নিজের সেই পুরনো শহরে গেছিল সাজ, যেদিন ওর বাবা মায়ের মৃত্যু হয়। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু। সাজ প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পাঠাতো। বিয়ে করে একবার ফোন দিয়েছিল তাদের জানাতে। সেদিন বাবা মা নিজেদের ভুল স্বীকার করে অনেক কেঁদেছিল, কিন্তু সাজ কিছু বলেনি। আজ আবার যাবে নিজের সেই শহরে সন্ধ্যার বড় মেয়ের বিয়েতে। সাজের স্বামী আর শুদ্ধ বিজনেস ফ্রেন্ড সেই হিসেবে দাওয়াত এসেছে, কোনো আত্মীয় হিসেবে না। এমনকি শুদ্ধ নিজেও জানে না এ সাজের স্বামী। আর সাজের সাথে টিয়াও এসেছে। সাজকে দেখে সন্ধ্যা আর শুদ্ধ দুজনে অবাক হয়। কোনোদিন ভাবেনি সাজ ফিরবে। এত বছর পর দুজনের দেখা। দুজন দুজনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। 25 বছর আগে সাজের বিয়ের আসরে শুদ্ধ আর সন্ধ্যা যে ঘটনা ঘটিয়েছিল, 25 বছর পর সেই একই ঘটনা সন্ধ্যা আর শুদ্ধর বড় মেয়ে ছায়ার বিয়েতে ঘটেছে ওদের ছোট মেয়ে মায়া, ছায়ার হবু বরের রোশন। আজ ওদের চোখ খুলছে। ওরা বুঝতে পারছে সেদিনকে ভুল করেছিল। বাবা মা, আজ তোমাদের খুব ভালো লাগছে নিশ্চয়? খুশি হয়েছে তো? যে কাজে তোমরা খুশি হয়েছিলে সেই একই জিনিস যখন তোমাদের মেয়ের সাথে হচ্ছে, তখন নিশ্চয়ই তোমাদের খুশি হওয়ার কথা। তোমাদের নোংরা কাজের জন্য আজ আমার জীবনটা শেষ হয়ে গেল। ছায়ার নিজের রুমে দরজা আটকে অতিরিক্ত রক্তক্ষরণে ছায়ার মৃত্যু হয়। সন্ধ্যা সাজের পা ধরে ক্ষমা চায়। টিয়া ওকে নিয়ে আসার জন্য ওর হাত ধরার আগে সাজের স্বামী ওর হাত ধরে নিয়ে আসে। টিয়া হালকা হেসে ওদের সাথে পা বাড়ায়। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। তুমি যে কাজ করবে তার ফল তোমাকে পেতে হবে। শুদ্ধ সন্ধ্যা এই 25টা বছর খুব সুখে কাটিয়েছে। কখনো ভাবিনি এমন কিছু হবে। শেষ বয়সে সে এত বড় একটা ধাক্কা পেল। ওর ওদের নিয়তিতে ওটাই পাওনা ছিল। এটাই রিভেঞ্জ অফ নেচার, এটাই নিয়তি। সত্য ঘটনা অবলম্বনে নিয়তি। তারপরে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।